আমরা এবারে এই যে আপনারা টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই বিষয়ে এবারে এই শীর্ষক নিয়ে আমরা আলোচনা করব। ছবিটাও খুব ইন্টারেস্টিং, কিন্তু যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, তিনজন হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। খুব ইন্টারেস্টিং হবে এই ত্রিফলা যদি সত্যি সত্যি যে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার যে ছবিটা দেখা যাচ্ছে, বিশ্ব ডিপ্লোম্যাসিতে যদি এই তিনজন আক্ষরিক অর্থে মানে সরাসরিভাবে যদি তারা এরকমভাবে সম্পৃক্ত হতে পারেন, যার মধ্যে দুই বন্ধু ভীষণ রকমভাবে সম্পৃক্ত, ভারত এবং রাশিয়া, তার মধ্যে চীনও যদি চলে আসে, তাহলে কিন্তু পুরো সিনারিওটাই পাল্টে যাবে। আমি ঠিক এই জায়গা থেকেই সুভাষিসদার কাছে আসব। আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, যে চীনের প্রসঙ্গটা বাংলাদেশকে নিয়ে আলোচনা করছিলাম, সেটা আর একটু পরে আসছি, কারণ বাংলাদেশ এখন অনেক রকম ড্রিল ফ্রিল করছে, এক্সারসাইজ করছে। সেখানে নাকি চাইনিজ সোলজারদের সঙ্গে বাংলাদেশ সোলজারদের একটা এক্সারসাইজ হয়েছে লালমনিরহাটে, বহুদিন ভারতীয় সেনার সাথে করেছে তার। হ্যাঁ, একদমই। তার পাল্টাও কিন্তু মানে পাল্টাও বলা যেতে পারে যে তিস্তা প্রহার, ভারতের তরফ থেকে সেই তিস্তা প্রহার এক্সারসাইজ হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু রেডি আছি, ঠিক আছে, মানে আমাদের সঙ্গে এরকম পাকামি করতে এসো না। এবারে তোমার কাছে যেটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে ছবিটা, এই ছবিটায় কি যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের স্ক্রিনেও যাচ্ছে, এই দেখো এখানে, এই ছবিটায় কি এখন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তারা কি একেবারে ভয় রয়েছে এই ছবিটা বাস্তব হওয়া? আমি তোমাকে খুব সহজভাবে বোঝাচ্ছি একটা জিনিস। এই ছবিটা সম্ভবত ব্রিক্সের ছবি, ঠিক আছে? ব্রিক্সটা কি দেখবে, বিভিন্ন জেলায় কিছু গুন্ডা থাকে, ঠিক আছে, যারা নিজেদের মতো করে নিজেদের লাইফটা লিড করে, কেউ কাউকে বিরক্ত করে না। তাদেরকে যদি কোনোভাবে তুমি বিরক্ত করতে আসো, তখন কিন্তু তারা যখন ইন্ডিভিজুয়ালি ফাইট করে, তাদেরকে কোনোভাবে ক্ষতি পৌঁছানোটা খুব ইজি হয়ে যায়। কিন্তু বাই চান্স যদি তাদের টপসরা এক জায়গায় এসে মিলিতভাবে একটা ক্লাব প্রতিষ্ঠা করে, যে ক্লাবের মধ্যে বললো অ্যাম্বুলেন্স দেবো, যে ক্লাব বললো খাবার দাবার দেবো, যে ক্লাব বললো আমরা একে অপরের বিপদে পাশে থাকবো, তখন কিন্তু সেটাকে ভাঙা বা চ্যালেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে প্রশাসনের পক্ষে। পৃথিবীর প্রশাসনটাকে এতদিন আমেরিকা ভাবতো তার মানে পৈতৃক জাগির, যা খুশি করব, যেখানে খুশি করব, যেখানে যা খুশি ইউটিলাইজেশন করব, জেনেও যে কোনো নেগেটিভ এবং ব্ল্যাক মার্কেটিং ব্যবসার মধ্যে ঢুকবো, যখন খুশি শান্তির কথা বলবো, যখন খুশি আবার অন্য দেশকে দখল করে নেব, যখন খুশি তেল চুরি করব। এই যে পৈতৃক জাগির যেটা ভাবতো না, সেই পৈতৃক জাগিরের কনসেপ্টটাতে বহুবার ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। এই ধাক্কা দেওয়ার চেষ্টা করতে করতে একটা এমন সমষ্টির সৃষ্টি ঘটালো, যে সমষ্টির সৃষ্টিটা কিন্তু জাস্ট কোনো মানে ব্লিঙ্ক অফ অ্যান আই হয়নি, ভেবে চিনতে বানানো হয়েছে। এই সমষ্টির সৃষ্টিতে যারা মূল তিনটে স্তম্ভ, তারা হলো রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। এই তিনজনকে নিয়েই এই ব্রিক্সটা তৈরি হয়েছে। এবং এর পরেও আছে সাউথ আফ্রিকা, এর সাথেও আছে তোমার ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল আর সাউথ আফ্রিকা দুজনে আলাদা রোল আছে। কিন্তু এই তিনজনকে নিয়ে কেন আমি বলছি, চায়নার সাথে ভারতের সম্পর্কটা যতই যে বলুক খারাপ খারাপ খারাপ, আমি তোমার সাথে 100 বার বসে বলেছিলাম চায়না ডাইরেক্ট ইন্টারফেয়ার করবে না পাকিস্তান ইন্ডিয়া কনফ্লিক্টে, করেও নি। চায়নার সাথে সম্পর্কটা রাশিয়ারও কিন্তু খারাপ না, কিন্তু চায়না তো সরাসরি পাকিস্তানকে সমর্থন করার কথা বলেছে। মানে যখন সিজফায়ারটা হলো, সিজফায়ার আনুষ্ঠানিকভাবে দুদেশের তরফ থেকে জানা গেল, সেই সময় তো চায়না ওটা আরেকটা মিথ্যে পাকিস্তানের। পাকিস্তানের একটা ক্লিয়ার কাট মিথ্যে। কেন ক্লিয়ার কাট মিথ্যে? ডিপ্লোমেসিতে যখন দুটো বড় বড় ডিপ্লোম্যাটিক হেড মিট করে না, তাদের যে মিনিটস অফ দ্য মিটিং তারা দুজনেই পাবলিসাইজ করে। হঠাৎ করে পাকিস্তান গিয়ে একটা লিখে দিল বড় বড় করে, চায়না বলেছে আমি তোমাদের সমর্থন করছি, ওই তুমি সেই সেম সময় সেই সেম টাইম লাইনে তুমি চায়নারটা দেখো, চায়না কোনো রকম কোনো ডিক্লারেশন নেই। চায়না ভেনেজুয়েলার সাথে একটা মিট করেছিল ঠিক তার আগে, ঠিক তার পরবর্তী পর্যায়ে অজিত ডোভালের সাথে একটা কথা হয়েছিল, সেটারও ডিক্লারেশন আছে। কিন্তু পাকিস্তানে কোনো ডিক্লারেশন নেই, মানে আরেকটা ঢপ, আরেকটা গুছিয়ে দাও। এবার আমি সেটা কিরম জিনিস আমি বোঝাচ্ছি। ধরো আমার সাথে কোনো একটা লোকের একটা কথা হলো, কিছুই না, আমি ধরো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাই, আমার কোনো একটা করে কষ্ট সৃষ্টি একটা অমিতাভ বচ্চনের সাথে একবার কথা হলো, হ্যালো স্যার আমার একটা ইভেন্ট আছে করবেন? ও বলে ভাগ ফোনটা, কেটে দিলাম। ফিরে এসে আমি আমার বন্ধুকে দেখালাম, দেখ কল লিস্টে অমিতাভ বচ্চনের নাম্বার আছে। অমিতাভ বচ্চন আমাকে বললো তোমার মতো ইভেন্ট ম্যানেজার আমি জীবনে দেখিনি, আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে তোমার সাথে ইভেন্ট করা। বলে আমি একটা ফেসবুকে অমিতাভ বচ্চনকে নিয়ে একটা বড় লেখা লিখলাম। অমিতাভ বচ্চন কিন্তু কিচ্ছু লিখবে না। তার প্রমাণটা কি? আমি ঢপবাজ,
অমিতাভ বচ্চন কিন্তু অমিতাভ বচ্চনই। পয়েন্টটা হচ্ছে ভীষণ সিম্পল কথা, বোঝার চেষ্টা করো। চায়না রেকগনাইজই করেনি ডিপ্লোমেসিতে যে ওর সাথে ওর কথা হয়েছে, আর ও গিয়ে ওখানে পোস্ট করে দিয়ে বেরিয়ে আছে। এইসব ফালতু মিথ্যে কথা বলে বেশি দিন টেকা যায় না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা যদি একটু পাকিস্তানি মিডিয়া দেখো, পাকিস্তান নিজের দেশেই ট্রোলড হচ্ছে বাই দেয়ার ওন মিডিয়া। এটা সোশ্যাল মিডিয়াতেও খুব ঝড়, সেখানকার পলিটিশিয়ান থেকে শুরু করে সেখানকার যারা এই আর্মি নেভি এয়ারফোর্সের অফিসাররা আছে তারা ট্রোল হচ্ছেন বিভিন্ন সময় তাদের বক্তব্যে, মানে পরপর বক্তব্যেই তারা ট্রোল। আরে ভারতবর্ষ বলছে ধর্মতলায় বোম মেরেছে, যে ধর্মতলায় থাকে সে দেখতে পাচ্ছে না বোম পড়েছে কি? একদমই, আমি সেই জায়গাতেও আসবো। কিন্তু এই যে ভারতের সঙ্গে চীনের একটা সম্পর্ক, সেই সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এই মন্তব্য রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভের মুখ থেকে বেরিয়ে আসার তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য রয়েছে আমি তার বিশ্লেষণে আসবো সুভাষিসদার সঙ্গে, তবে তার আগে বক্তব্যটা একটু শোনাই রাশিয়ার বিদেশমন্ত্রীর, শুনুন। То, что сейчас происходит в Азиатско-Тихоокеанском регионе, который для придания своей политике четкой антикитайской направленности Запад стал называть Индо-Тихоокеанским регионом, рассчитывая тем самым дополнительно получить возможность сталкивать наших великих друзей и соседей Индию и Китай. Эта политика, недавно о ней президент Путин опять вспоминал, разделяй и властвуй. Ну и говоря об Азиатско-Тихоокеанском регионе, здесь есть важнейшие геополитические пространства. Одно из них Центральная Азия, вокруг которой сейчас очень много дипломатических процессов идет. Формат Центральная Азия +1, он уже, по-моему, перевалил за дюжину. Столько желающих с центральноазиатскими нашими друзьями развивать отношения. Возьмите то, что происходит в Юго-Восточной Азии и вокруг нее. Западные коллеги, как и в любой другой части мира, хотят здесь играть главную роль, хотят подорвать центральную роль АСЕАН, которая всех устраивала долгие десятилетия. সার্গেই ল্যাভরভের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, তাতে বাংলায় তিনি মানে বাংলা কি বলতে চেয়েছেন বাংলাতেও বোঝানোর চেষ্টা করলাম। এবারে খুব গুরুত্বপূর্ণ সুভাষিসদা এই বিষয়টা বোঝার, তিনি বলছেন টেক নোট অফ দ্য কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ন which the West has started calling the Indo-Pacific region. মানে এশিয়া প্যাসিফিক রিজিয়নকে ইন্দো প্যাসিফিক রিজিয়ন বলার চেষ্টা করছে টু গিভ ইটস পলিসি আ ক্লিয়ার অ্যান্টি চায়না ওরিয়েন্টেশন। মানে অ্যান্টি চায়না ওরিয়েন্টেশন করতে চাইছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, এক্সপেক্টিং, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সপেক্টিং thereby to additionally clash our great friends and neighbors India and China. মানে আমেরিকা এবং এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউরোপের বিভিন্ন দেশ, পশ্চিমের দেশগুলো, তারা ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা ক্ল্যাশ লাগানোর জন্য এই রকম করছে। খুব গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে বিশ্লেষণ করো এই বক্তব্যকে? আমি সেটাই ভাবছিলাম যে সহজভাবে কিভাবে বোঝানো যায়। খুব সহজভাবে বোঝাচ্ছি। যৌথ পরিবার যখন ছিল তখন, কিছু মার্জনা করবেন আমাকে, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি। যৌথ পরিবার যখন ছিল তখন প্রচুর আমরা দেখতাম না, যা শাশুড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে দিত অন্য একজন যা এসে। তার কারণটা কি? এই যে যৌথ পরিবারে সবার কিন্তু সমান গুরুত্ব হতো না। বড় ভাইয়ের বেশি গুরুত্ব হতো, মেজো ভাইয়ের একটু কম গুরুত্ব হতো, ছোট ভাইয়ের হয়তো একদমই কম গুরুত্ব, বা বিভিন্ন একটা কম্পোজিশনে। এই জিনিসে কি হতো, একজন আউটসাইডার সবসময় চেষ্টা করতো ওই যৌথ পরিবারের মধ্যে কোনো একটা ভাইকে পিক আপ করে নিতে, যার গুরুত্বের প্রয়োজন, অথচ গুরুত্বটা সে পাচ্ছে না কোনো একটা কারণে। এবং বিভিন্ন সময় তাকে বোঝানো হতো যে এই দেখ, তোকে তো গুরুত্ব দিল না, এই বাড়িতে যে দুর্গা পুজো তোকে তো বললো না কলা গাছটা কিনে আনতে, এই তোকে তো বললো না আলপনা দিতে। এই যে ঝগড়াটা লাগাতো, এই ঝগড়াটা লাগাতে কি হতো, আস্তে 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 এমন একটা ফাটল ধরতো ফ্যামিলিটাতে, যে ফাটলটার কারণে তখন কি হতো, তখন এই ফ্যামিলিটা মুখ দেখাতে কি বন্ধ হয়ে যেত। যখন মুখ দেখাতে কি বন্ধ হয়ে যেত, তখন যৌথ পরিবারের যে ভাব ভালোবাসাটা আছে ওটা ভেঙে চুরমার হয়ে যেত, ভেঙে চুরমার হয়ে যেত। মানে বাড়িতে কোনো দুর্গাপুজো হতো না, বাড়িতে কোনো উৎসব হতো না, বাড়িতে কোনো আলো জ্বলতো না। আস্তে আস্তে তিনজন মিলে একটা সময় গিয়ে ডিসিশন নিত, চলো বাবার পৈতৃক বাড়ি আমরা বিক্রি করে চলে যাই, ওখানে ফ্ল্যাট হোক, প্রমোটিং হোক। আস্তে আস্তে তিনটে ভাই সেপারেট হয়ে যেত।
এতে সব থেকে বেশি ফায়দা হতো সেই বাইরের লোকগুলো যারা অ্যাকচুয়ালি ওই প্রমোটারের বন্ধু, যারা অ্যাকচুয়ালি প্রমোটারদের দিয়ে প্রমোটিং করাবে বলে এই গোটা খেলাটা খেলছে। আমি কেন বললাম কথাটা, বোঝাতে সুবিধা হওয়ার জন্য, কারণ না হলে অসুবিধা হবে। এবার আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি ঘটছে। ইউরোপিয়ান ইউনিয়ন এমন একটা সংগঠন যার আন্ডারে বহু এমন দেশ আছে যাদের প্রপার রোল ইন গ্লোবাল ডিপ্লোমেসি বোঝানোটা খুব কঠিন, কারণ তাদের কোনো প্রপার রোল ইন গ্লোবাল ডিপ্লোমেসি নেই। এবং ইউরোপিয়ান ইউনিয়ন বরাবরই একটা অদ্ভুত রকমভাবে মাথা গলাতে চায় এমন বহু রকম সিস্টেমে বা বহু রকম পর্যায়ে যেখানে তাদের কোনো ডাইরেক্ট ইন্টারফারেন্সের প্রয়োজনীয়তাই নেই। তাহলে এই কাজগুলো কেন করছে ইউরোপিয়ান ইউনিয়ন? ইউরোপিয়ান ইউনিয়ন এই কারণে করছে কারণ তারা যে কোনো গ্রোয়িং ইকোনমিকে বা যে কোনো গ্রোয়িং পাওয়ারকে সবসময় টেনে তাদের কন্ট্রোলে রাখতে চায়। কেন কন্ট্রোলে রাখতে চায়? তারা যতটা টেনে তাদের কন্ট্রোলে রাখবে তত তারা কিন্তু নিজেদেরকে গ্রো করতে পারবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সব থেকে চ্যালেঞ্জিং দুটো পজিশন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না। কেন ইন্ডিয়া অ্যান্ড চায়না? কি জিনিস আছে এমন ইন্ডিয়া আর চায়নার কাছে যেটা গোটা পৃথিবীর কাছে নেই? ইন্ডিয়া আর চায়নার কাছে 3-4টে এমন অস্ত্র আছে যেটা গোটা পৃথিবীর কাছে নেই। কি জিনিস? ইন্ডিয়ার কাছে আছে পপুলেশন, চায়নার কাছে আছে পপুলেশন, মানে কি গ্লোবাল ইকোনমিক কন্ট্রোল, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে লেবার ক্যাপিটাল। লেবার ক্যাপিটাল মানে কি আমরা যে শ্রম করার মানুষজনকে সাপ্লাই করতে পারি বা আমরা যে শ্রমিক শ্রেণীটাকে দখল করে রাখতে পারি, তারাই তো আসল জিনিসগুলোকে ঘটায়, তৈরি করে। সেই জিনিসের কন্ট্রোলটা ইন্ডিয়া এবং চায়নার কাছে থাকতে পারে খুব মানব সম্পদ খুব লো কস্টে। কেন? কারণ আমাদের এখানে পপুলেশন খুব হাই আর আমাদের এখানে কস্ট অফ ওয়ার্কটা খুব কম হয়ে গেল। আমেরিকায় লেবার ক্যাপিটালের অন্তর্ভুক্ত কাজগুলো খুব কম করে, সেখান থেকে কিন্তু লেবার যায় ইন্ডিয়া থেকেই, লেবার যায় চায়না থেকেই, সো মার্কেট। দ্বিতীয় জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইন্ডিয়ার কাছে আছে, যেটা পৃথিবীর খুব কম লোকের কাছে আছে, সেটা হলো কালচারাল ডিপ্লোমেসি। কালচারাল ডিপ্লোমেসিটা বাকি দিক দিয়ে শুনে মনে হবে গুলিগোলা চলছে এর মধ্যে। সার্গেই ল্যাভরভও নিজের বক্তব্যে এই কালচারাল ডিপ্লোমেসির কথা বলেছেন। কালচারাল ডিপ্লোমেসিটা কেন ইম্পর্টেন্ট তার কারণটা হলো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, ভারতবর্ষের কালচার এমনভাবে আজকে ইউরোপে ঢুকে গেছে, এমনভাবে আজকে আমেরিকার ভিতরে ঢুকে গেছে যে আমেরিকার যে মানে উদীয়মান ভোট ব্যাংক আছে, যে উদীয়মান ইউরোপের ভোট ব্যাংক আছে, তারা কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে ভীষণ সফট। তার কারণ তুমি বিশ্বাস করতে পারবে না, আমেরিকায় আমার আত্মীয় স্বজন থাকে, তারা বলছে একটা বড় লেভেল অফ পপুলেশন আছে যারা রবীন্দ্রনাথ সম্বন্ধে জানতে চায়, যারা অরিজিৎ সিং এর গান শোনে, যারা হিন্দি বলিউড গান ঠোঁটস্থ বলে যাবে, এবং আমাদের ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যারা উঠছে বসছে। ইটস নট জাস্ট অ্যাবাউট মিউজিক, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। ক্রিকেট, ইউরোপের বহু দেশ ক্রিকেট, আমাদের দেশের বহু স্পোর্টসম্যানকে তারা ভালোবাসে। আমাদের দেশে ইউরোপিয়ানসদের সাথে এত ভালো রিলেশন, আমি ইউরোপিয়ানসদের সাথে রিলেশন আর ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল গ্যামাটার সাথে রিলেশন দুটো কিন্তু এক নয়। আমি ঠিক এই জায়গা থেকে তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে গিয়ে আমরা কাঁকড়ার স্বভাব তো জানি, কেউ একটু উন্নতি করতে চাইলে পা ধরে নামানোর চেষ্টা করে। আমার প্রশ্ন হচ্ছে এখানে স্পেসিফিক, সেটা হচ্ছে গিয়ে এই যে ব্রিক্স যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি আমাদের স্ক্রিনে, সেই ব্রিক্সের যে একটা আলোচনাও হয়েছিল, ব্রিক্সের কারেন্সি ইন্ট্রোডিউস করা হবে, তাতে করে খুব চাপে পড়ে গিয়েছিল আমেরিকা, কারণ ডলারের দাম কমে যাবে, ডলারের যে মূল্য সেটা নেমে যাবে। স্পেসিফিক ভাবে প্রশ্ন, এই ভয়টা কি এখন মানে আটকে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প? আমি আরেক স্টেপ এগিয়ে তোমাকে বলছি একটা কথা। ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে আমেরিকা যদি ভেবে থাকেন, ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভাবছে যে আমেরিকা চায়না এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য তৈরি করে তাদের বোধহয় এই ডলার ইকুয়েশনের যে গন্ডগোলটা আছে ওটা মেটানো যাবে, এবং আগুনে আমরা জল ফেলছি। অ্যাকচুয়ালি আগুনে জল ফেলছেন আপনি, আগুনে ঘি ফেলছেন। কারণ রাশিয়ার সম্পর্ক ভারতের সাথে যেমন ভালো, রাশিয়ার সম্পর্ক চীনের সাথেও কিন্তু ভালো। রাশিয়া অ্যাকচুয়ালি যদি এই যে ডোনাল্ড ট্রাম্প যে নিজের পিঠ চাপড়াচ্ছিল গত কিছুদিন ধরে, যদি ইন্ডিয়ার কোনো নেগোসিয়েশন ক্যাপাসিটিকে মানে যৌথভাবে কেউ পার্টিসিপেট করার ক্ষমতা রাখে পৃথিবীতে, সেটা একমাত্র রাশিয়া, নট ইভেন মানে ইউএসএ অর এনিবডি। কারণ ইন্ডিয়া রাশিয়ার সাথে কথা বলতে চায়। একটাই সেদিনকে মানে হিন্দি সিনেমার একটা ডায়লগ দেখছিলাম, রিল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যেখানে নরেন্দ্র মোদীকে দেখে পুতিন বলছে আপ চন্দন হো, মানে এই শিবাজির সম্ভাজি আপ নামক নেই আপ চন্দন হো, এরকম বন্ধুত্ব, মানে হোয়াট আ মিনিং অফ ইট, মানে এরকম বন্ধুত্ব। আজকের ডেটে দাঁড়িয়ে রাশিয়া দিনের পর দিন আবার প্রুভেন অ্যালাই,
দিনের পর দিন পাশে দাঁড়িয়েছে। রাশিয়া যদি আজকে চায়না এবং ইন্ডিয়ার ডিফারেন্স কমিয়ে আনে, রাশিয়া যদি সবার ইন্টারেস্টগুলো কিভাবে কিভাবে পাবে সেটা যদি বুঝিয়ে দেয়, রাশিয়া যদি ব্রিক্সকে অ্যাজ অ্যান অল্টারনেট অর্গানাইজেশন টু দ্য ওয়ার্ল্ড বানিয়ে দেয়, এবং একটা কথা তোমাকে বলি, ব্রিক্সে কিন্তু এমন বহু দেশ আরো জুড়ছে, যেই দেশগুলো কিন্তু ব্রিক্সের নামে তুমি পাচ্ছ না, কিন্তু জুড়ছে তারা। এরা যদি জুড়তে শুরু করে তাহলে আমি বলছি ব্রিক্স উইল বি দ্য নেক্সট রুলিং পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমেরিকা খুব ভালো মতো বুঝে গেছে, তাই আমেরিকা কাঁপছে। কারণ আমেরিকা বুঝতে পারছে যে যদি এইটা হয়, আমাদের ইউএস ডলারকে রিপ্লেস করাটা জাস্ট আ ম্যাটার অফ টাইম। একদমই। এবং এই জায়গা থেকেই আমেরিকার কিন্তু চিন্তার বিষয় রয়েছে। সেই জন্যই যেরকম আমি কিছুক্ষণ আগে কাঁকড়ার উদাহরণটা দিলাম, কাঁকড়ার যখন একটা উন্নতি করতে চায়, এগিয়ে যেতে চায়, উপরের দিকে উঠতে চায়, অন্য কাঁকড়াগুলো পা ধরে নামায়। আমেরিকাও ঠিক সেই রোলটা প্লে করছে এই মুহূর্তে। সুভাষিস দা, অনেক ধন্যবাদ আমাদের শোয়ে থাকার জন্য এবং নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনাদেরকেও থ্যাংক ইউ আমাদের এই ডিসকাশন দেখার জন্য। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।